আমি তোমাদের টেস্ট পেপারের কোশ্চেন পেপারগুলো সমাধান করা শুরু করেছি। একটা ফার্স্ট পেপারটা আমি ফার্স্ট পেপারের যে এমসিকিউগুলো আছে ওইগুলো সমাধান করে দিয়েছি। আজকে ওই সেকেন্ড পেপারটা এমসিকিউগুলো সলভ করব। তো সেকেন্ড পেপারটা হচ্ছে তার পেজ নাম্বার হচ্ছে SC18। তো এই পেজ নাম্বারের ফার্স্ট যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা হচ্ছে একটা ঘনক দিয়েছে। ওই ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, আর ওই ঘনকের একটি কর্ণের উপর একটি আধান কিউ রাখা আছে। আধান থেকে যতটা পরিমাণ তড়িৎ ফ্লাস্ক নির্গত হবে, সেই তড়িৎ ফ্লাস্কের কত পরিমাণটা ওই ঘনকের প্রতিটি তল দিয়ে নির্গত হবে ওটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এবার আমরা জানি একটা আধান থেকে মোট তড়িৎ ফ্লাস্ক নির্গত হয় Q/ε0। এই Q/ε0 সংখ্যক তড়িৎ ফ্লাস্ক নির্গত হয় এবং সেটা চতুর্দিকেই বেরিয়ে যায়। এবার কিউটা তো একদম একটা একটা শীর্ষ বিন্দুতে অবস্থিত। তো এর কতটা অংশ এই এই ঘনকটার মধ্য দিয়ে যাবে এটা যদি বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই যে আধানটাকে একদম চারদিক থেকে ঘিরে দিতে হবে, মানে যাতে আধানটা সেন্টারে থাকে আর চারিদিকে বস্তু থাকে। তো আমি কি করব, এই রকম কয়েকটা ঘনক নিয়ে চাপানোর চেষ্টা করব। তো আমি এটা একটা করেছি, চারটা ঘনক সাইডে সাইডে রেখে দিয়েছি। দিয়ে উপর থেকে দেখতে পাচ্ছি যে নিচের অংশটা চেপে গেছে। কটা ঘনক নিয়েছি? 1 2 3 4টা। তো আরও উপরের অংশটা চাপাতে হলে আরও 4টা ঘনক লাগাতে হবে। আরও 4টা যদি ঘনক দিই তাহলে পুরো অংশটা কী হয়ে যাবে, মানে আধানটা কী হয়ে যাবে না 8টা ঘনকের কেন্দ্রে অবস্থান করবে। তাহলে এই যে কিউ আধানটা 8টি ঘনকের কেন্দ্রে অবস্থান করছে, 8টি ঘনকের কেন্দ্রে অবস্থান করছে। আর আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত? Q/ε0। তাহলে অতএব প্রতিটি ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? প্রতিটি ঘনকের কত? তাহলে 1/8 ধরে নিলাম। সবগুলির আকার যেহেতু একই, তাহলে প্রতিটির মধ্য দিয়ে সমান পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হবে। কত হবে? 1/8 Q/ε0। এবার এক একটি মানে ঘনকের প্রতিটি তলের মধ্য দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে? ঘনকের কটা তল? 6টা তল। ঘনকের মধ্য দিয়ে মোট কত তড়িৎ ফ্লাক্স অতিক্রান্ত হবে? Q/8ε0। তাহলে প্রতিটি তল দিয়ে তাহলে 1/6 ভাগ করে যাবে। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে Q/8ε0। আর তাহলে প্রতিটি তলের মধ্য দিয়ে তাহলে কত করে যাচ্ছে? প্রতিটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা হচ্ছে Q/8ε0/6, মানে পাচ্ছি 1/24 Q/ε0। অপশন নাম্বার সি অপশন। এবার সেকেন্ড কোশ্চেন। এখানে বলেছে যে একটা তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু, ওই বিন্দুতে বিভব V দেওয়া আছে 6xy মাইনাস y প্লাস 2yz। ওই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1,1,0। ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা বললো এর মান আমাকে নির্ণয় করতে হবে। আমরা E জানি মাইনাস I del v বাই del x প্লাস j ক্যাপ del v del y
প্লাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। এখান থেকে আমি ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই আর ডেল ভি বাই ডেল জেড যদি বার করতে পারি, দিয়ে এখানে ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই আর ডেল ভি বাই ডেল জেড এর মান বসিয়ে দিলে এর মানটা পেয়ে যাবো। এখান থেকে ডেল ভি বাই ডেল এক্স বার করবো। এবার ডেল ভি বাই ডেল এক্স বার করার সময়, মানে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি, এখানে করার সময় বাকি ওয়াই জেড কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো যদি হয় তাহলে এখানে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে এক্স ওয়ান হয়ে যাবে 6y। দেখো এটা ওয়াই কনস্ট্যান্ট 0, 2y জেড কনস্ট্যান্ট 0। এবার কোন বিন্দুতে বার করতে বলেছে, 1,1,0তে, সেটা বের করে নিই। তাহলে 1,1,0তে যদি বার করি তাহলে এটা হবে 6, ডেল ভি বাই ডেল এক্স পেয়ে যাচ্ছি 6। নেক্সট বার করবো ডেল ভি বাই ডেল ওয়াই। এটা যদি করি এখান থেকে 6x কনস্ট্যান্ট, তাহলে এটা স্থির থাকবে, ওয়াই মানে 1, 6x, এটা -1, এটা কত হবে +2z। এবার ডেল ভি বাই ডেল ওয়াই 1,1,0তে বার করবো, 6 - 1 জেড তো 0, তাহলে আমি পাচ্ছি 5। নেক্সট ডেল ভি বাই ডেল জেড, ডেল ভি বাই ডেল জেড, এটা দেখো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, প্লাস থাকবে এটা 2y, তাহলে ওয়াই মান যদি বসিয়ে দাও, ডেল ভি ডেল জেড 1,1,0 মানে 2 × 1 তাহলে 2। তাহলে ডেল ভি বাই ডেল এক্স পাচ্ছি 6, ডেল ভি বাই ডেল ওয়াই পাচ্ছি 5, ডেল ভি বাই ডেল জেড পাচ্ছি 2। এখানে জাস্ট বসিয়ে দাও, তাহলে ই ইকুয়ালস টু আমি পাচ্ছি তাহলে -6i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, অপশান সি, এটাও অপশান সি। কোশ্চেন নাম্বার 3, এই কোশ্চেনে একটি কার্বন রোধকের রোধ নির্ণয় করতে বলেছে। আর এই কার্বন রোধকের রোধ নির্ণয় করার জন্য ওই কার্বন রোধকের গায়ে কালার ব্যান্ডগুলার কালারগুলো বলে দেওয়া থাকে। এবার ওই কালারের ভ্যালুগুলো যদি মনে রাখো তাহলে ওখান থেকে তুমি এর রোধটা নির্ণয় করতে পারবে। তো সহজে মনে রাখার কৌশল হচ্ছে এইটা, বি রয় গুড ব্রিটেন ভেরি গুড, যেটা বড় হবে, গুড রাইটার। তো এইখানে এই যে বড় বড় মানে ক্যাপিটাল লেটারের যে লেখাগুলো আছে ওইগুলো হচ্ছে কালার। যেরকম বি ফর ব্ল্যাক, তারপরে বিটা হচ্ছে ব্রাউন, তারপরে রেড, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন, তারপরটা ব্লু, তারপরে ভি আছে, ভিটা হচ্ছে ভায়োলেট, তারপরে জি হচ্ছে গ্রে, লাস্ট হচ্ছে হোয়াইট। তো ব্ল্যাক 0 থেকে শুরু করবে, 1 2 3 4 5 6 7 8 9। আর একটা সর্বোচ্চ ত্রুটির পরিমাণ বা টলারেন্স দেওয়া থাকে, আর ওইটা রোধকের যে 4th ব্যান্ড আছে ওইটাই নির্দেশ করে। তো এই 4th ব্যান্ডটা যদি সিলভার হয়, গোল্ড বা সোনালি হয়, গোল্ড যদি হয় তাহলে ত্রুটিটা হয় 5%। আর সিলভার হলে 10%। আর যদি ওইটা যদি না থাকে, মানে অমিট যদি থাকে, কিছু না থাকলে ওটা হচ্ছে 20%। এবার নির্ণয় করা হয় কীভাবে, মোট 4টা কালার ব্যান্ড থাকে, 4টা কালার ব্যান্ডের প্রথম 3টা ব্যান্ড থেকে তুমি তার ভ্যালু পাবে, আর 4th ভ্যালু থেকে তার ত্রুটির পরিমাণ বা যাকে টলারেন্সও বলা হয় সেটা পাবে। তো প্রথম তিনটার মধ্যে প্রথম যে 2টা কালার ব্যান্ড তার যে ভ্যালুগুলা পরপর লিখে নিতে হবে।
এবার থার্ড যে কালার ব্যান্ডটা, ওর ভ্যালুটা হবে ততগুলা শূন্য, ঠিক আছে, দিলে আর বাকিটা হচ্ছে টলারেন্স। যেরকম এইখানে কী কী দেওয়া আছে, লাল, হলুদ, কমলা এবং লাল, তারপরে হলুদ, তারপরে কমলা, আর লাস্টটা কিছু নেই, ফাঁকা আছে, ফোর্থ ব্যান্ড ফাঁকা। তো লালের জন্য কত, লালের জন্য হচ্ছে 2, তাহলে 2 বসলো। হলুদের জন্য কত, 4 বসলো। আর কমলা মানে এই যে 3 নম্বর ব্যান্ডটা, সেটা হচ্ছে 24-এর পর কটা শূন্য বসবে সেইটা বোঝাচ্ছে। এখানে কমলা কত, 3, মানে 3টাও শূন্য বসবে, ঠিক আছে, 24,000। তাহলে রোধটা কত পেয়ে গেলাম, 24,000 ওহম। আর কিছু নেই মানে তার ত্রুটি কত হবে, 20%। আর ত্রুটিকে এরকমই লেখা হয় ±20%। তাহলে রোধকটির রোধ হচ্ছে 24,000 ওহম ±20%। এটা এটা তোমার অপশান হচ্ছে গিয়ে সি, এটাও অপশান সি। 4 নম্বর কোশ্চেন, এখানে দেওয়া আছে একটি প্রোটন এবং একটি আলফা কণা, একটা প্রোটন দেওয়া আছে আর একটা আলফা কণা দেওয়া আছে। এরা একই বেগে একটি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে যদি গতিশীল হয়, তাহলে ওদের যে বৃত্তাকার পথটা হবে, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত কত আমাকে বার করতে হবে। প্রোটন এবং আলফা কণা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হলে ওদের যে বৃত্তাকার কক্ষপথ, ওই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। তো একটু বের করে নিই। এদের ফর্মুলাটা এরকম হয় যে প্রতিটি আধানের উপরে প্রযুক্ত বল হয় কত, কিউবিভি। আর সেটা প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয় mv²/r। তাহলে আর ইকুয়ালস টু হবে, এই ভি কাটবে, আর ইকুয়ালস টু হবে mv/কিউবি। এখানে আরটা কার কার সঙ্গে সমানুপাতিক, এখানে সমানুপাতিক হচ্ছে m/কিউ, যখন ভি আর বি ধ্রুবক, ঠিক আছে। তো আমাকে ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে। প্রথম যেহেতু প্রোটন আছে, আমি তাহলে আর পি লিখলাম বাই আর আলফা। তাহলে যদি এখান থেকে লিখি ভরটা হচ্ছে সমানুপাতিক, তাহলে এম পি বাই এম আলফা ইন্টু, এটা ব্যস্তানুপাতিক যেহেতু, কিউ আলফা বাই কিউ পি। এবার প্রোটনের ভর কত হয়, প্রোটনের ভরকে আমি এম ধরে নিই, যদি প্রোটনের ভর এমপিকে এম ধরো, তাহলে আলফা কণার ভর হবে তার 4 গুণ 4m। আর প্রোটনের আধানকে যদি কিউ ধরো, তাহলে কিউ আলফা হবে 2q। এই মানগুলো যদি এখানে বসিয়ে দাও, তাহলে আমি অ্যান্সার পাবো mp/m আলফা, মানে m/4m ইন্টু কিউ আলফা, মানে হবে q/2q, সরি কিউ, এটা উপরে 2q হবে, 2q/q। তাহলে কিউ কাটবে, কাটবে, তাহলে হবে অ্যান্সার 1/2, মানে r আলফা সমান হবে 1:2। তাহলে বি অপশান। 5 থেকে বলেছে একটি চুম্বক, একটি দণ্ড চুম্বক, যার মেরু শক্তি দেওয়া আছে m, ঠিক আছে, মেরু শক্তি দেওয়া আছে m, এবং চৌম্বক ভ্রামক দেওয়া আছে, এটা দেওয়া আছে মেরু শক্তি, আর চৌম্বক ভ্রামক দেওয়া আছে m। যদি বলেছে দৈর্ঘ্য বরাবর অর্ধেক করে দাও, দণ্ড চুম্বকটিকে দৈর্ঘ্য বরাবর যদি অর্ধেক করে দাও, তাহলে প্রতিটি অংশের মেরু শক্তি এবং চৌম্বক ভ্রামক কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। দেখো মেরু শক্তি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এই অংশটার উপরে, তো এবার যদি দৈর্ঘ্য বরাবর তুমি যদি অর্ধেক করে দাও, তাহলে
এটা মানে এই অংশগুলোও অর্ধে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই অংশে উপস্থিত যে অণুগুলা মানে যেগুলা এই মেরু শক্তির জন্য দেয় তার পরিমাণও কি হয়েছে, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এখানে মেরু শক্তি কত হয়ে যাচ্ছে, এখানে মেরু শক্তি হয়ে যাচ্ছে, প্রতিটি অংশের মেরু শক্তি কত হয়ে যাচ্ছে, m/2। আবার চৌম্বক ভ্রামক আমরা জানি, চুম্বক ভ্রামক m সমান, চৌম্বক ভ্রামক m সমান কি জানি, যদি দূরত্ব তোমার এল ধরো, এল যদি ধরি আমি, পুরো দূরত্ব যদি এল ধরি, তাহলে m সমান হয় মেরু শক্তি গুণিতক তাদের মধ্যবর্তী দৈর্ঘ্য, তাহলে m ইন্টু এল। ওকে, এবার দেখো তুমি যখন দুটা ভাগে ভাগ করে দিলে তখন মেরু শক্তি কত হয়ে গেল, m/2। তাহলে এখন যে চুম্বক ভ্রামক হবে প্রতিটি অংশের, তাহলে m/2 ইন্টু এল, মানে বলতে পারো m/2 মানে m/2। তাহলে প্রতিটি অংশের মেরু শক্তি কত হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চুম্বক ভ্রামকটাও কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। অপশান হচ্ছে গিয়ে 1 মানে ই, অপশান এ। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, একটা সলিনয়েড বলেছে, একটি সলিনয়েড যার দৈর্ঘ্য এবং পাক সংখ্যাকে দ্বিগুণ করা হয়েছে, মানে এলটাও 2l, এলটা চেঞ্জ হয়ে কততে গেছে, এলটা চেঞ্জ হয়ে 2l এ গেছে, আর পাক সংখ্যা এনটাও চেঞ্জ হয়ে 2n হয়েছে, দিলে তার যে সাবেশাঙ্ক কত গুণ হবে, সাবেশাঙ্কটা কতটা চেঞ্জ হবে এটা বার করতে বলেছে। তো সাধারণত এই সলিনয়েডের যে সাবেশাঙ্ক, সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ভর করে এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই এল, মানে এন স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক এবং এল এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তুমি যদি এগুলো বসিয়ে দাও, L1 বাই L2 যদি করো, তাহলে এখানে হবে N1 স্কোয়ার বাই N2 স্কোয়ার ইন্টু L2 বাই L1। এখানে তাহলে যদি বসাই 1/2n স্কোয়ার মানে 4, এটা n স্কোয়ার, এটা n স্কোয়ার, আর এটা কত হবে 2l বাই l, তাহলে l কেটে যাবে, n স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 দিয়ে 4, তাহলে হাফ। তাহলে L2 কত হচ্ছে, L2 তাহলে 2l1, L2 হয়ে যাচ্ছে 2l1, ডবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, পূর্বের তাহলে কত গুণ হচ্ছে, দ্বিগুণ, তাহলে অপশান সি। এই কোশ্চেনটা কি বলেছে, একটি এসি বর্তনীতে প্রযুক্ত প্রবাহ মাত্রা ও ভোল্টেজের সমীকরণ দেওয়া আছে। তো প্রবাহ মাত্রা বলেছে I ইকুয়ালস টু 20 সাইন ওমেগা টি প্লাস π/3 অ্যাম্পিয়ার, আর তড়িৎ চালক বল ই দেওয়া আছে 10 সাইন ওমেগা টি প্লাস π/6 ভোল্ট। আমাকে কি বার করতে বলেছে, ব্যয়িত ক্ষমতা বার করতে বলেছে, ব্যয়িত পূর্ণচক্রে ব্যয়িত গড় ক্ষমতা। তো এই ব্যয়িত গড় ক্ষমতার রাশিমালা হচ্ছে P ইকুয়ালস টু I0 E0/2 ইন্টু cos phi। ফার্স্ট আমি I0 বার করবো, তারপরে cos phi বার করবো, এখানে বসিয়ে দেবো, হয়ে যাবে। তো I0 কত হবে, I0 হচ্ছে 20, E0 10 cos phi। ফাইটা কি, ফাইটা হচ্ছে গিয়ে দশা পার্থক্য, ফাইটা দশা পার্থক্য তার প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বলের মধ্যে। তাহলে এখানে দশা পার্থক্য কত হচ্ছে, তাহলে দেখো তড়িৎচালক বলে দশা পার্থক্য, দশা কত ওমেগা টি প্লাস π/6, আর আইর দশা কত ওমেগা টি প্লাস π/3। যদি বিয়োগ দিয়ে দাও তাহলে দশা পার্থক্য পেয়ে যাবে ওমেগা টি প্লাস π/3 মাইনাস ওমেগা টি প্লাস π/6,
তাহলে আমি পাবো π/6। তাহলে অতএব গড় ক্ষমতা তাহলে কি হবে, পি বার ইকুয়ালস টু I0 মান বসাও 10 × 20/2 cos অফ π/6। তাহলে এটা 10 100 cos π/6 মানে √3/2 মানে 50 √3 ওয়াট। তো এখানে এই কোশ্চেনে এই অপশানটা নেই, তো কিন্তু 50 √3 ওয়াটটাই হবে। V3 8এর দাগে কোশ্চেন। 8এর দাগে কোশ্চেন কি বলেছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের সমীকরণ দেওয়া আছে By ইকুয়ালস টু, চৌম্বক ক্ষেত্রের সমীকরণ By ইকুয়ালস টু 2 × 10⁷ sin 0.5 × 10³ x minus 1.5 × 10⁻11t। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রের সমীকরণটা, এটা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কি ধরনের এটা বলতে বলেছে। তো এইরকম যদি কোশ্চেন আসে যে তড়িৎচুম্বকীয়টা কি ধরনের, মানে অনেক রকমের তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, যেরকম দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, অবলোহিত রশ্মি, রেডিও তরঙ্গ, তো এগুলো সবগুলোই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এদের মধ্যে কোন তরঙ্গটা হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো এখানে যদি বলে তাহলে তোমাকে ল্যামডাটা বের করতে হবে। যদি ল্যামডাটা বের করে নিতে পারো তাহলে তুমি বলে দেবে যেটা কোন ধরনের তরঙ্গ। তো ল্যামডা কী করে বার করবো, তো এই সমীকরণটা এরকম হয় যে B0 sin kx minus omega t। দেখো এখানে কে কত, এখানে কে হচ্ছে 0.5 × 10³। তো আবার কে সমান কি জানি 2π/λ। তো 0.5 × 10³ এখানে ল্যামডা যদি বার করো তাহলে ল্যামডা ইকুয়ালস টু 2π/0.5 × 10³ মানে 2 × 3.14/0.5 × 10⁻³ মিটার। তো এটা যদি সলভ করি ইকুয়েশনটা, এই যে এটা সলভ করলে পাওয়া যায় 12.56 × 10⁻³ মিটার, মানে 0.01256 মিটার। তো মিটার অর্ডারে তরঙ্গ দৈর্ঘ্য যা থাকে সাধারণত সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য মানে রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গের ক্ষেত্রে এই তরঙ্গ দৈর্ঘ্য হয়, এই অর্ডারে তরঙ্গ দৈর্ঘ্য হয়। তাহলে অপশানটা হবে রেডিও তরঙ্গ, মানে অপশান ডি রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ। এবার চলে আসবো নেক্সট কোশ্চেনে। IX। তো এই কোশ্চেনটা কি বলেছে, এই কোশ্চেনটা বলেছে বায়ুতে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর একে জলে মানে ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার কার অবতল দর্পণের। এবার একে যদি জলে ডোবাও তাহলে এর ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে। এবার আমরা জানি দর্পণের ফোকাস দৈর্ঘ্য F সমান হয় R/2, অর্থাৎ এই ফোকাস দৈর্ঘ্য নির্ভর করে কার উপরে, বক্রতা ব্যাসার্ধের উপরে, দর্পণের বক্রতা ব্যাসার্ধের উপর। তো মাধ্যম মানে দর্পণের উভয় পাশে যে মাধ্যমের উপরে কিন্তু ফোকাস দৈর্ঘ্যটা নির্ভর করে না। তো তাই এইখানে বায়ুতে রাখলে ফোকাস দৈর্ঘ্য যা হবে, যদি দর্পণটিকে জলের মধ্যে ডুবিয়ে দাও তাহলে তার ফোকাস দৈর্ঘ্য একই থাকবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে F সমান 20 সেন্টিমিটার। এবার নেক্সট কোশ্চেন 10। দশ নম্বর কোশ্চেনটা যেটা দেওয়া আছে, আলোর তীব্রতা নির্ভর করে কার উপর। আলোর তীব্রতাকে I দিয়ে চিহ্নিত করা হয়, তাহলে I এই যে আলোর তীব্রতা নির্ভর করে কার উপর, তার বিস্তারের উপর। I = S², বিস্তারের বর্গের সমানুপাতিক হয়। তাহলে এখানে অপশানটা হবে এ, অপশান এ। এবার চলে আসবো পরের কোশ্চেন XI 11 দাগে।
এখানে বলেছে ই শক্তির একটি ফোটন কণা আদর্শ প্রতিফলকের উপর লম্বভাবে পড়ল। একটা ফোটন কণা একটা আদর্শ প্রতিফলকের উপরে পড়ে প্রতিফলিত হয়ে গেল। যদি প্রতিফলকের উপরে পড়ে প্রতিফলিত হয় তার ভরবেগের পরিবর্তন বার করতে বলেছে। ভরবেগের পরিবর্তন। তো আমরা জানি কোনো কণা যদি প্রতিফলিত হয়, কোনো দর্পণে এসে প্রতিফলিত হয়, তাহলে তার অভিমুখ পুরো বিপরীত হয়ে যায়, 180 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। আর ভরবেগের পরিবর্তন আমরা কি জানি? প্রাথমিক ভরবেগ মাইনাস অন্তিম ভরবেগ। আবার ফোটনের ফোটনের শক্তি বলেছে ই। ফোটনের এটা হচ্ছে ফোটনের শক্তি। ফোটনের শক্তি, তাহলে ফোটনের ভরবেগ হয় পি সমান ই বাই সি। মানে ই সিটা হচ্ছে গিয়ে, এই সিটা হচ্ছে স্পিড অফ লাইট। ঠিক আছে। এবার দেখো, যখন আপতিত হয়েছিল তখন ছিল পি, আর যখন প্রতিফলিত হয়ে ফিরে গেল তখন হচ্ছে মাইনাস পি। কেন? তার অভিমুখটা বিপরীত হয়ে যায়। তাহলে ভরবেগের পরিবর্তন কত? পি মাইনাস অফ মাইনাস পি, তাহলে কত হচ্ছে 2p, মানে 2 ইন্টু ই বাই সি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? 2 ইন্টু ই বাই সি। অপশান হচ্ছে গিয়ে ই। এবার চলে যাব নেক্সট কোশ্চেনে, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলেছে হাইড্রোজেন বর্ণালীর বামার শ্রেণীর দীর্ঘতম ও হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বার করতে বলেছে। বামার শ্রেণী, বামার শ্রেণী, এটা কি বামার শ্রেণী? কি প্রথমটা হচ্ছে লিমেন শ্রেণী, তারপরটা বামার শ্রেণী। ইলেকট্রনগুলো যদি উচ্চ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে জাম্প করে তাহলে যে বর্ণালীগুলো তৈরি হয় সেটা হচ্ছে বামার শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য। তো তোমাকে বামার শ্রেণী, এবার তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো বার করতে বলেছে। বলেছে দীর্ঘতম আর হ্রস্বতম। প্রথম হচ্ছে দীর্ঘতম। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তৃতীয় কক্ষ থেকে, তৃতীয় কক্ষ থেকে যখন তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষ থেকে, দ্বিতীয় কক্ষতে আসবে ইলেকট্রন। ইলেকট্রন যখন তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে আসবে তখন হচ্ছে গিয়ে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। ফর্মুলা কি? 1/λ ইকুয়ালস টু আর ইন্টু 1/nfs স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার, তাই তো? তো আর এটা 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 ম্যাক্স করে দিলাম। আর কততে আসবে? দ্বিতীয় কক্ষে আসবে, তাহলে 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, তাহলে আর 1/4 মাইনাস 1/9, তাহলে কত হচ্ছে? এটা আর থাকবে 9 4 36, 9 মাইনাস 4, তাহলে আমি পাচ্ছি 5r/36। তাহলে ল্যামডা ম্যাক্স ইকালস টু পাচ্ছ 36/5r। এবার চলে আসো মানে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এটা কখন হবে? যখন ইলেকট্রনটা অসীম, মানে অসীম কক্ষপথ থেকে, অসীম একদম সর্বোচ্চ দূরত্ব, অসীম কক্ষ থেকে কোথায় আসবে? 2 নম্বর কক্ষে, 2 নম্বর কক্ষে। তাহলে এখানে সেই সূত্র বসাও, তাহলে 1/λ মিন ইকুয়ালস টু আর ইন্টু 1/, তাহলে 2 স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার, মানে আমি পাচ্ছি কত? r/4, মানে ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু হচ্ছে তাহলে 4/r। এবার তুমি যদি অনুপাত করো ল্যামডা দীর্ঘতম আর হ্রস্বতম, মানে ল্যামডা ম্যাক্স বাই ল্যামডা মিন, ল্যামডা ম্যাক্স বাই ল্যামডা মিন করো, তাহলে কত হচ্ছে? 36/5r। আর এটা উল্টে যাবে, r/4, r/4, আর কাটছে 9, তাহলে 9/5 আমি পাচ্ছি, তাহলে 9:5 পাচ্ছি। 9:5 কত নম্বর অপশান? এটা অপশান হচ্ছে গিয়ে ডি, লাস্ট অপশান। এবার চলে যাব 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন।
13 নম্বর কোশ্চেনে কী বলা আছে, বলেছে এখানে অর গেটের আউটপুটকে যদি ন্যান্ড গেটের দুটি ইনপুট হিসেবে ব্যবহার করা হয় তাহলে কোন গেট পাওয়া যাবে। অর গেটের আউটপুটকে ন্যান্ড গেটের দুটো ইনপুট হিসেবে ব্যবহার করবে। অর গেটকে এটা ইনপুট দিলাম এ বি, অর গেট দাও, অর গেটের আউটপুটকে কি করবে, অর গেটের ন্যান্ড গেটকে দিলাম, দিলে আমি কি গেট পাওয়া যাবে। দেখো এ বি যদি দিই, অর গেটের ইনপুটে যদি এটা অর, এটা ন্যান্ড, অর গেটের ইনপুট যদি এ বি দাও তাহলে এর আউটপুটে পাবো কি এ প্লাস বি। তো এ প্লাস বি এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি। আর ন্যান্ড গেট হলে কি হয়, ন্যান্ড গেট কি করে ইনটু করে বার করে দেয়, মানে এটা ইনটু এটা বাই বার। এখানে পাবো তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বাই বার। আমরা বুলিয়ান বীজগণিত জানি, একই যদি একই ইনপুট যদি দুবার গুণ করা হয় একটাই পাওয়া যাবে, মানে কী পাবো তাহলে এ প্লাস বি আর উপরে বার তো থাকছে, এ প্লাস বি বার কী হয় নর গেট। তাহলে আউটপুট পাবো কার, নর গেটের আউটপুট পাচ্ছি, নর গেটের আউটপুট পাচ্ছি, নর গেটের। অপশান হচ্ছে সি অপশান। এবার নেক্সট যেটা থাকবে লাস্ট কোশ্চেন, লাস্ট এমসিকিউ, এক্সআইভি লাস্ট এমসিকিউ। তো এই অপশানটা কি, এটা কি বলেছে, 10 মেগাহার্জ কম্পাঙ্কের বিকিরণের জন্য অ্যান্টেনার ন্যূনতম উচ্চতা কত হবে। কত কম্পাঙ্ক বলেছে 10 মেগাহার্জ, 10 মেগাহার্জ মানে 10 ইন্টু 10⁶ হার্জ। তো এখান থেকে তুমি প্রথমে ল্যামডা বার করো, ল্যামডা ভি ইকালস টু এন ল্যামডা, তাহলে ল্যামডা ইকালস টু হবে ভি বাই এন। ভি মানে আলোক তরঙ্গের বেগ, মানে তরঙ্গের বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বাই 10 ইন্টু 10⁶, মানে একদম 10⁷, মানে হচ্ছে 30। এবার ন্যূনতম অ্যান্টেনার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের 1/4 গুণ, মানে ন্যূনতম তাহলে উচ্চতা করতে হবে, অ্যান্টেনার ন্যূনতম উচ্চতা তাহলে কত হচ্ছে, ন্যূনতম উচ্চতা এইচ সমান ল্যামডা বাই 4, মানে 30/4, 7.5 মিটার। এটা হচ্ছে গিয়ে অ্যান্টেনার ন্যূনতম উচ্চতা। এবার এমসিকিউ হয়ে গেল, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবো একটু গ্রুপের। প্রথম কোশ্চেনটা বলেছে, ফার্স্ট কোশ্চেনটা বলেছে 1 নম্বর, ভূপৃষ্ঠে কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য উল্লম্ব উপাংশের 1/√3 গুণ হবে। কি বলেছে, অনুভূমিক প্রাবল্য ভিএইচ, এটা 1 নম্বর অতি সংক্ষিপ্ত কোশ্চেনের 1 নম্বর। ভিএইচ বলেছে উল্লম্ব উপাংশের 1/√3, মানে ভি নয় এইচ ধরা হয়, ভিএইচ ইকুয়ালস টু ভি ইন্টু 1/√3, এটা বলেছে ভিএইচ ইকুয়ালস টু ভি ইন্টু √3। তাহলে আমি অ্যাকচুয়ালি পাবো ভি বাই ভিএইচ সমান হচ্ছে কি √3, আর এটা সমান জানি ট্যান থিটা সমান √3, তাহলে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে বিনতি কোণ কত হচ্ছে 60 ডিগ্রি। এবার অথবাটা যেটা আছে বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ এসআই পদ্ধতিতে 2 নম্বর। তো বায়ো-সাভার্টের সূত্র কি জানি, বি ইকুয়ালস টু, আমি বি আগে লিখি, μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটাকে যদি ভেক্টর করতে হয় এটা ভেক্টর দাও, এখানে ডিএলটা ভেক্টর হবে, আর যেহেতু সাইন থিটা দিচ্ছ অভিমুখ কোন দিকে হয়, সেই ব্যাসার্ধ বরাবর হয়, তো এটাকে কি করা হয় ডিএল ক্রস আর করে দেওয়া হয়, ডিএল ক্রস আর, আর এটা আর স্কোয়ার থাকে না, কি হয়ে যায় আর কিউব। এটা হচ্ছে বি ইকুয়ালস টু μ0/4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব। এটা হচ্ছে বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ। নেক্সট বলেছে
এসি বর্তনীতে ক্ষমতাবিহীন প্রবাহ বলতে কী বোঝো? তো আমরা সাধারণত দেখেছি এসি বর্তনীতে যদি আবেশক লাগাও বা ধারকত্ব লাগাও, তাহলে ওইখানে প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য হয় π/2, আর ব্যয়িত ক্ষমতার মান কত হয়? 0। মানে ওই বর্তনীতে কোনো ক্ষমতা ব্যয় হয় না, তার পরিমাণ হয় 0। এই জন্য ওই সমস্ত বর্তনীতে যে প্রবাহ মাত্রা হয় সেটা হচ্ছে গিয়ে ওয়াটবিহীন প্রবাহ। মানে এই যে রোধক বর্তনী আর আবেশক বর্তনী, এদের ক্ষেত্রে ক্ষমতা গুণক মানে cos ফাইয়ের মান হয় 0। তাই জন্য এই সমস্ত বর্তনীর প্রবাহ মাত্রাকে বলা হয় ওয়াটবিহীন প্রবাহ। নেক্সট বলেছে 1.536, এটা ভালো কোশ্চেন। কত দাগে এটা? 3-এর দাগে। প্রতিসারাঙ্ক দেওয়া আছে, এটা 1.536, ঠিক আছে। এইটা হচ্ছে প্রতিসারাঙ্ক। কাজ মাধ্যমে আলোক রশ্মি সমবর্তন কোণে যদি আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণের মান কত? তো আমরা জানি ট্যান থিটা পি, সমবর্তন কোণ যদি থিটা পি হয় তাহলে ব্রুস্টারের সূত্র অনুযায়ী ট্যান থিটা পি ইকুয়ালস টু হয় মিউ। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই 1.536, তাহলে থিটা পি হবে ট্যান ইনভার্স 1.536। তো এইটার ভ্যালুটা যদি জানি তাহলে এই ভ্যালুটা হচ্ছে ট্যান ইনভার্স 1.536, 56.93। আমি 57 ধরে নিলাম, প্রায় 57 ডিগ্রি। এবার দেখো, যখন একটা আলোক রশ্মি থিটা পি কোণে আপতিত হবে, তখন যে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মিটা পাওয়া যাবে তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে থিটা পি, এটা হচ্ছে থিটা আর। তাহলে আমরা পাবো থিটা পি প্লাস থিটা আর সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা আর হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা পি, মানে 90 ডিগ্রি মাইনাস 57, তাহলে 7×3 = 33 ডিগ্রি। এটা হচ্ছে গিয়ে 3 নম্বর কোশ্চেন। এবার 4 নম্বর কোশ্চেন যেটা আছে, 4 নম্বর যেটা কোশ্চেন 10110, ওকে বাইনারিতে চেঞ্জ করতে বলেছে। 4 নম্বর কোশ্চেন কি আছে? 101 আছে, 101 আছে, তোমাকে এটা বাইনারিতে চেঞ্জ করতে হবে। তো তার পদ্ধতি কি? 2 দিয়ে ভাগ করতে হবে, 2 5 10, তাহলে 0 1 ভাগশেষ থেকে যাচ্ছে, 2 25 0, 2 12 1, 2 6 0, 2 3 0, 2 1 2, 1 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে এরকম করে লিখে যাব। তাহলে কী হবে? তাহলে 1 1 0 0 1 0 1, এটাই হচ্ছে গিয়ে 101কে দিক সংখ্যায় পরিণত করেছে। আর একটা বলেছে লাস্ট ওই অথবাটা বলেছে ন্যান্ড গেট মানে ন্যান্ড গেট নট প্লাস অ্যান্ড, মানে এ ইন্টু বি বার, তার যদি সত্য সারণী হয় তাহলে এ বি, আর এটা আউটপুট দিয়ে দাও, তাহলে কী দেবে? এখানে 0 0 দাও, 0 ইন্টু 0 কত? 0 হয়, তাহলে 1 হবে, 1 ইন্টু 0 0 হয়, 1 হবে, তারপরে 0 ইন্টু 1 হলে 1 হবে, আর 1 ইন্টু 1 হলে 0 হবে। এটাই ছিল সত্য সারণী। তো এইভাবে তোমরা বাকি কোশ্চেনগুলো নিজে করার চেষ্টা করবে। তবে আমি এর পরের ক্লাসে সেট নাম্বার 3টা সলভ করব। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রস্তুতিটা খুব ভালো হবে। তো সবাই ভালো করে প্রস্তুত করো। আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে পরের সেটটাই আলোচনা করব।